দেখো আমরা আগের ক্লাসে 5খানা অঙ্ক করেছিলাম, আরও 5টা অঙ্ক এখানে আমরা দিয়েছি। আগের মতনই বলি, অঙ্কগুলো তোমরা লিখে নাও, তারপর আমরা এগুলো সলভ করব। তোমরা ভিডিও পজ করে করে এগুলো একটু লিখে নিও। তো দেখো 6 নম্বর অঙ্ক যেটা আছে, তো বলা হচ্ছে কি 1 মিলিমোল CO2 তে কতগুলি কার্বন ডাই অক্সাইড অণু আছে। 1 মিলিমোল, মিলি মানে কি? আমরা যদি মিলিগ্রাম বলি তাহলে কি বুঝি? 1 এর 1000 গ্রাম। তাহলে 1 মিলিমোল মানেও 1 এর 1000 মোল। তাহলে 1 মিলিমোল মানে বলবো 1 এর 1000 মোল বা 10⁻³ মোল। তাহলে মোট অণু সংখ্যা কত হবে? 1 মোলে আমরা জানি অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকে, তাহলে এত মোলে কতগুলো থাকবে? তাহলে আমরা বলবো 1 মিলিমোলে অণু সংখ্যা 6.022 × 10⁻23 × 10⁻³ তাহলে যা অণু সংখ্যা অ্যাভোগাড্রো সংখ্যা 1 মোলে থাকে তার সঙ্গে আমরা 10⁻³ গুণ করে দিলাম, তাহলে হয়ে গেল 6.022 × 10⁻23। শেষ হয়ে গেল। নেক্সট দেখো সাতেরটা বলা হচ্ছে 220 মিলিগ্রাম কার্বন ডাই অক্সাইড থেকে 10⁻21 সংখ্যক অণু যদি অপসারণ করা হয় তাহলে কতগুলো CO2 অণু পড়ে থাকে। তাহলে আমি তোমাদের বলেছি যে ভরকে সবসময় গ্রামে নিয়ে যাবে, তাহলে তোমাদের হিসাবে সুবিধা হবে, কারণ সেখান থেকে আমরা গ্রাম অণুতে যেতে পারি। তাহলে 220 মিলিগ্রাম CO2 মানে কি বলবো? 220 × 10⁻³ গ্রাম CO2, মিলি মানে 10⁻³ দিয়ে গুণ। তাহলে 220 × 10⁻³ গ্রাম CO2 সমান বলবো কি 220 × 10⁻³/44 গ্রাম অণু CO2। কেন বুঝতে পারলে? কারণ কার্বন ডাই অক্সাইডের আণবিক গুরুত্ব হচ্ছে 44। তাহলে গ্রামে প্রকাশিত ভরকে আণবিক গুরুত্ব দিয়ে ভাগ করলে পেয়ে গেলাম গ্রাম অণু সংখ্যা। তাহলে অতএব মোট অণু সংখ্যা 220 × 10⁻³/44 × 6.022 × 10⁻23। বুঝতে পারলাম? তাহলে যা গ্রাম অণু সংখ্যা থাকবে তার সঙ্গে অ্যাভোগাড্রো সংখ্যা গুণ করে দেবে। 10 22 দিয়ে কাটলে নিচে হলো 2, এটা কেটে দিলাম 3.011, তাহলে আসলো 3.011 × 10⁻21, কারণ এখানে বিয়োগ করলে 10⁻20 আর 10 গুণ করলে 10⁻21। এবার বলছে এখান থেকে 10⁻21 সংখ্যক অণু সরিয়ে নাও। তাহলে অতএব অবশিষ্ট অণু 3.011 × 10⁻21 minus 10⁻21। তাহলে আসলো 2.011 × 10⁻21। নেক্সট আমরা 8 অঙ্কটায় আসি। আটেরটা বলছে
একটি গ্যাস মিশ্রণে অক্সিজেন এবং নাইট্রোজেন ওজন হিসাবে 1:4 অনুপাতে আছে। মিশ্রণে ওই গ্যাসগুলির অনুসংখ্যার অনুপাত কত? তাহলে ধরি অক্সিজেন আছে x গ্রাম আর নাইট্রোজেন আছে 4x গ্রাম, 1:4, তাহলে এটা x, এটা 4x হয়ে গেল। অক্সিজেনের আণবিক গুরুত্ব তোমরা জানো 32 আর নাইট্রোজেনের আণবিক গুরুত্ব জানো 28। তাহলে আমি এই গ্রামে প্রকাশিত ভরকে যদি তাদের আণবিক গুরুত্ব দিয়ে ভাগ করে দিই তাহলে কি পাবো? তাহলে আমরা এখান থেকে পেয়ে যাব তার গ্রাম অনুসংখ্যা। তাহলে x গ্রাম O2 সমান লিখব কি x বাই 32 গ্রাম অণু, আর 4x গ্রাম N2 সমান লিখব কি 4x বাই 28 গ্রাম। বুঝতে পারলাম? x গ্রাম অক্সিজেন মানে হচ্ছে x বাই 32 আর 4x গ্রাম নাইট্রোজেন মানে হচ্ছে 4x বাই 28 গ্রাম। তাহলে এখন মাথায় রাখবে কোন পদার্থের যা গ্রাম অনুসংখ্যা আসবে, গ্রাম অনুসংখ্যার অনুপাত যা হয় অনুসংখ্যার অনুপাত তাই হয়। কেন? দেখো আমি এত সব গ্রাম অণু পেয়েছি, তাহলে এর অনুসংখ্যা কত হবে? এটা ইনটু অ্যাভোগাড্রো। এটা গ্রাম অনুসংখ্যা এটা পেয়েছি, তাহলে এটা ইনটু অ্যাভোগাড্রো, তাহলে অনুসংখ্যা পাচ্ছি। তাহলে অ্যাভোগাড্রো সংখ্যা দুটোর ক্ষেত্রে কমন। তার জন্য মাথায় রাখবে কোন পদার্থের গ্রাম অনুসংখ্যার যে অনুপাত সেটাই তার অনুসংখ্যার অনুপাত হয়। অতএব অক্সিজেন ও নাইট্রোজেনে অণুর সংখ্যার অনুপাত সেটা হচ্ছে x বাই 32 ইসটু 4x বাই 28। x বাই 32 ইসটু 4x বাই 28। তাহলে এখানে আসছে 1 এর 32 ইসটু 1 এর 7, তাহলে হয়ে গেল 7:32। তাহলে অনুসংখ্যার অনুপাত হচ্ছে 7:32। ভালো অঙ্ক। এই জাতীয় ছোট ছোট অঙ্ক 1 নম্বরের তোমাদের পরীক্ষার জন্য গুরুত্ব। দেখলে নেক্সট আমরা চলে আসি 9 নম্বর। 9টা বলছে 560 গ্রাম বিশুদ্ধ আয়রনে যত সংখ্যক পরমাণু বর্তমান তত সংখ্যক পরমাণু কত গ্রাম কার্বনে আছে। আয়রনের পারমাণবিক গুরুত্ব বলা আছে। তাহলে 560 গ্রাম আয়রন সমান বলবো কি 560 ভাগ 56 বা 10 গ্রাম পরমাণু আয়রন। এখানে এত গ্রাম পরমাণু, কারণ কি? কারণ এখানে আমরা ভাগ করছি পারমাণবিক গুরুত্ব দিয়ে। যখন আণবিক গুরুত্ব দিয়ে ভাগ করি তখন চলে আসে গ্রাম অণু, আর যখন পারমাণবিক গুরুত্ব দিয়ে ভাগ করা হয় তখন আসে গ্রাম পরমাণু। তাহলে 560 গ্রাম আয়রন সমান বলবো কি 10 গ্রাম পরমাণু আয়রন। আর আমরা জানি যে একই গ্রাম পরমাণু সংখ্যক পদার্থে সমান সংখ্যক পরমাণু উপস্থিত থাকবে। 1 গ্রাম পরমাণু অক্সিজেন যতগুলো পরমাণু থাকবে অ্যাভোগাড্রো সংখ্যক, 1 গ্রাম পরমাণু কার্বন তাতেও অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু থাকবে, 1 গ্রাম পরমাণু নাইট্রোজেন তাতেও অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু থাকবে। তাহলে আমরা বলতে পারি কি 10 গ্রাম পরমাণু আয়রন তাতে যা পরমাণু আছে সমসংখ্যক পরমাণু উপস্থিত থাকবে, কার্বন পরমাণু থাকবে 10 গ্রাম পরমাণু কার্বনে। তাহলে 10 গ্রাম পরমাণু আয়রনের পরমাণু সংখ্যা সমান হবে 10 গ্রাম পরমাণু কার্বন।
বুঝতে পারলে? তাহলে 10 গ্রাম পরমাণু আয়রনের যা পরমাণু সংখ্যা সমসংখ্যক পরমাণু লাগবে 10 গ্রাম কার্বনের। এবার তোমরা জানো যে কার্বনের অ্যাটমিক ওয়েট হচ্ছে 12। তাহলে 1 গ্রাম পরমাণু কার্বন মানে কত গ্রাম কার্বন? 12 গ্রাম কার্বন। 1 গ্রাম পরমাণু কার্বন সমান বলবো কি 12 গ্রাম কার্বন। তাহলে আমার কত গ্রাম পরমাণু কার্বন দরকার? 10 গ্রাম পরমাণু কার্বন। তাহলে 10 গ্রাম পরমাণু কার্বন সমান বলবো কি 12 ইনটু 10 গ্রাম কার্বন। তার মানে হচ্ছে 120 গ্রাম কার্বন। তাহলে 120 গ্রাম কার্বনে যত সংখ্যক পরমাণু আছে সেই সংখ্যক পরমাণুই আমরা পাচ্ছি 560 গ্রাম পরিমাণ আয়রনের মধ্যে। বুঝতে পারলাম? নেক্সট আমরা চলে আসি 10 নম্বর অঙ্কে। দেখো বলছে ক্লোরোফিলে ওজনগতভাবে 2.68% ম্যাগনেসিয়াম ধাতু আছে। দিয়ে বলছে 2 গ্রাম ক্লোরোফিলে তাহলে ম্যাগনেসিয়াম পরমাণুর সংখ্যা কত? তাহলে 2 গ্রাম ক্লোরোফিলে ম্যাগনেসিয়াম আছে 2 ইনটু 2.63 বাই 100 গ্রাম। বুঝলে কিনা? দেখ 68, কারণ 2.68% উপস্থিত। তাহলে 2 গ্রামে 2.68% ম্যাগনেসিয়াম আছে, তাহলে 2.68 বাই 100 করে দিলাম পার্সেন্টেজের জন্য। তাহলে কত আসছে? 0.0536 গ্রাম। 0.0536 গ্রাম। এবার এই পরিমাণ ম্যাগনেসিয়াম মানে কত গ্রাম পরমাণু ম্যাগনেসিয়াম সেটা আমরা হিসাব করে নিতে পারি। 0.0536 গ্রাম ম্যাগনেসিয়াম সমান 0.0536 বাই 24 গ্রাম পরমাণু ম্যাগনেসিয়াম। কারণ মাথায় রাখবে ম্যাগনেসিয়ামের অ্যাটমিক ওয়েট হচ্ছে 24। তাহলে যত গ্রাম পেয়েছি তাকে যদি 24 দিয়ে ভাগ করি তাহলেই আমরা পেয়ে যাচ্ছি তার গ্রাম পরমাণু সংখ্যা। তাহলে 0.0536 গ্রাম ম্যাগনেসিয়াম মানে হচ্ছে 0.0536 বাই 24 গ্রাম পরমাণু ম্যাগনেসিয়াম। তার মানে আসছে 2.233 into 10 to the power minus 3 গ্রাম পরমাণু ম্যাগনেসিয়াম। তাহলে এবার এর মধ্যে কত সংখ্যক ম্যাগনেসিয়াম পরমাণু আছে কি করে হিসাব করব? তোমরা জানো যে আমরা গ্রাম পরমাণু সংখ্যার সঙ্গে যদি অ্যাভোগাড্রো সংখ্যা গুণ করে দিই তাহলেই চলে আসবে মোট পরমাণু সংখ্যা। অতএব মোট পরমাণু সংখ্যা সেটা হবে 2.233 into 10 to the power minus 3 into 6.022 into 10 to the power 23। তাহলে আসছে 1.3449 into 10 to the power 21। তাহলে মোট পরমাণু সংখ্যা হচ্ছে 1.3449 into
10⁻⁻⁴ বুঝতে পারলাম? তাহলে এই জাতীয় অঙ্ক তোমাদের প্র্যাকটিস করতে হবে। বইয়েও দেখবে উদাহরণ অনেক দেওয়া আছে, সেই উদাহরণগুলো প্র্যাকটিস করে এক্সারসাইজ দেওয়া আছে, এক্সারসাইজের অঙ্কগুলোই মোটামুটি বেছে আমি একটু করালাম। এবার দেখো আরেকটা আমরা সূত্র পড়ে রাখি, তাহলে পরবর্তীতে সেই সূত্রের কিছু অঙ্ক আমরা প্র্যাকটিস করতে পারবো। এটাও তোমরা পড়েছো, ক্লাস 10 এ পড়েছো। গে-লুসাক এর গ্যাস আয়তন সূত্র। গে-লুসাকের গ্যাস আয়তন সূত্র তোমরা জানো। এই সূত্রে বলা হয় কি, যদি একটা গ্যাসীয় বিক্রিয়া হয়, গ্যাসীয় বিক্রিয়া মানে কি? গ্যাসীয় বিক্রিয়া মানে যে বিক্রিয়ায় বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থ উভয়ই হবে গ্যাসীয় পদার্থ, সেই জাতীয় বিক্রিয়াকে আমরা বলি গ্যাসীয় বিক্রিয়া। তো বলা হচ্ছে কি, যদি একটা গ্যাসীয় বিক্রিয়া হয় তাহলে বিক্রিয়ক অণুগুলো নিজেদের মধ্যে একটা সরল অনুপাতে, আয়তনের সরল অনুপাতে পরস্পর বিক্রিয়া করে, আয়তনের সরল অনুপাতে বিক্রিয়া করে, এবং বিক্রিয়ায় যে বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হয় তারও যে আয়তন, সেটা বিক্রিয়ক পদার্থের আয়তনের সঙ্গে সরল অনুপাতে বিদ্যমান থাকে। কি বলতে চাইছি, কোন গ্যাসীয় বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থগুলি তাদের সরল অনুপাতের আয়তনে বিক্রিয়ায় অংশগ্রহণ করে ও বিক্রিয়ায় বিক্রিয়াজাত পদার্থ গ্যাসীয় হলে তার আয়তনও বিক্রিয়কের সঙ্গে সরল অনুপাতে বর্তমান থাকে। বুঝতে পারলে? তাহলে গ্যাসীয় পদার্থের বিক্রিয়ক আর বিক্রিয়াজাত সবই গ্যাসীয় হতে হবে, সেই সমস্ত বিক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য। যে বিক্রিয়কগুলো তাদের সরল অনুপাতের আয়তনে যুক্ত হবে, আর বিক্রিয়াজাত যদি গ্যাসীয় হয় তাহলে দেখা যাচ্ছে কি, বিক্রিয়াজাত পদার্থের যে আয়তন সেটা বিক্রিয়ক পদার্থগুলোর আয়তনের সঙ্গে সরল অনুপাতেই বর্তমান থাকে। উদাহরণ বলি, ধরো আমরা একটা গ্যাসীয় বিক্রিয়া নিলাম, হাইড্রোজেন অক্সিজেন দিয়ে জলীয় বাষ্প তৈরি হলো, জল নয়, জলীয় বাষ্প, H2 লিকুইড করে রেখে, লিকুইড রাখলাম না, গ্যাস। এখানে যদি আমরা ব্যালেন্স করি তাহলে আমরা দেখি কি, 2H2 O2 থেকে 2H2O সবই গ্যাসীয়। তাহলে দেখো হাইড্রোজেন আর অক্সিজেন তাদের যদি আয়তনের অনুপাত দেখি তাহলে দেখবো কি 2:1, কারণ দুই আয়তন হাইড্রোজেনের সঙ্গে এক আয়তন অক্সিজেন বিক্রিয়া করছে, দিয়ে দুই আয়তন জল তৈরি হচ্ছে। তাহলে আমরা বিক্রিয়ার শেষে যখন বিক্রিয়াজাত পদার্থের সঙ্গে বিক্রিয়কের আয়তনের অনুপাত বের করছি, সেটা কি আসছে 2:1:2। তাহলে দেখো এটাও একটা সরল অনুপাত, আবার এটাও একটা সরল অনুপাতেই বর্তমান থাকছে। তাহলে বিক্রিয়ক পদার্থ এবং বিক্রিয়াজাত পদার্থ উভয় যদি গ্যাসীয় হয় তাহলে দেখছি কি, বিক্রিয়ক পদার্থগুলো তাদের সরল অনুপাতের আয়তনে যুক্ত হচ্ছে, আর বিক্রিয়াজাত পদার্থ যেটা উৎপন্ন হচ্ছে তারও যে আয়তনের অনুপাত সেটা বিক্রিয়কগুলোর সঙ্গে সরল অনুপাতই বর্তমান থাকছে। তাহলে হাইড্রোজেন অক্সিজেন আয়তন অনুপাত 2:1, হাইড্রোজেন অক্সিজেন আর জলীয় বাষ্পের আয়তন অনুপাত হচ্ছে 2:1:2। দেখো এরকম বিভিন্ন গ্যাসীয় বিক্রিয়ার ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। নাইট্রোজেন গ্যাস, হাইড্রোজেন গ্যাস
অ্যামোনিয়া গ্যাস তৈরি হলো। তাহলে দেখছি কি নাইট্রোজেন আর হাইড্রোজেন তাদের আয়তন অনুপাত হচ্ছে 1:3। তাহলে এটা কি জাতীয় অনুপাত? নিশ্চয়ই একটা সরল অনুপাত। আর নাইট্রোজেন হাইড্রোজেনের বিক্রিয়ায় যখন অ্যামোনিয়া তৈরি হচ্ছে তখনও দেখো আয়তনের যে অনুপাত সেটাও কিন্তু একটা সরল অনুপাতই বর্তমান থাকছে। তাহলে এই জাতীয় যদি গ্যাসীয় বিক্রিয়ার ক্ষেত্রে আমরা এই সূত্রটাকে প্রযোজ্য করতে পারি। কিন্তু যদি কোনো পদার্থ তরল হয়ে যায় বা কঠিন হয়ে যায় বা দ্রবীভূত হয়ে যায় তখন কিন্তু গে-লুসাকের গ্যাস আয়তন সূত্র প্রযোজ্য